রামু, উখিয়া, টেকনাফ আচ্ছা। এই অঞ্চলগুলোতে মানে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য পাকিস্তান এবং আফগানিস্তানের প্রশিক্ষক কিছু মানুষ এই দেশে ঢুকেছে। আফগানিস্তানে কিভাবে আপনি প্রশিক্ষণ জানেন দেওয়া হতো? অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হতো কি? এদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল? ওদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়া হতো। মিলিটারি ট্রেনিং দিয়ে চায়না থেকে এবং পাকিস্তান থেকে যেসব অস্ত্র আসতো সেই অস্ত্রগুলো দিয়ে তাদেরকে সজ্জিত করা হতো। এটা নিয়ে বাংলাদেশও কিন্তু অনেক বিপদের মধ্যে আছে, কারণ বাংলাদেশের ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি এবং বাংলাদেশের সম্পদের যে সম্পদ, এটা কিন্তু চিটাগং অঞ্চলটা কিন্তু সম্পদশালী অঞ্চল, কারণ আমাদের পাহাড়, বন, সমুদ্র সবকিছু কিন্তু ওই অঞ্চলে। যার কারণে বাংলাদেশ কিন্তু হিউজলি রিলাই করে অন চিটাগং। এবং আমাদের যে বিগেস্ট পোর্ট, যেটা ভারত অনেক সময় ব্যবহার করেছে, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম পোর্ট। সেই পোর্ট অঞ্চলটা মূলত সেই চট্টগ্রামটাই কিন্তু আজকে হুমকির সম্মুখীন এই বারবার এই রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের কারণে। এই রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশের কোনো কালেই নাগরিক ছিল না। 100 বছরের মধ্যেও বাংলাদেশের নাগরিক ছিল না। বাংলাদেশের জন্ম 53 বছর, তারা রাখাইনে বসবাস করে 300 বছর, 250 বছর ধরে। তো এখন যে বিষয়টা শুরু হচ্ছে, এটা শুধু বাংলাদেশ নয়, ভারত এবং বাংলাদেশ দুটি রাষ্ট্রের জন্য কিন্তু একটি বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কোথাও কি পাকিস্তান এই যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে তো বাংলাদেশে, সেখানে কি রোহিঙ্গাদেরকে তারা ব্যবহার করতে চাইছে ভারতের বিরুদ্ধে? ধন্যবাদ আপনাকে, আমি সে কথাটাতেই আসছি। তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে বাংলাদেশে থাকতে দিলেন, তখন কিন্তু স্ট্রং ভিজিল্যান্টের মধ্যে ছিল, অর্থাৎ বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের পুলিশ বাহিনী, র্যাব, আনসার ব্যাটালিয়ন সবাই কিন্তু লক্ষ্য রাখছিল যাতে এই রোহিঙ্গারা যেহেতু অল্প জায়গায় বেশি পরিমাণ মানুষ থাকে, তারা যাতে কোনো রকমের সন্ত্রাস, নৈরাজ্য এবং অন্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এরকম কোনো কর্মকাণ্ডে যেন জড়াতে না পারে। কিন্তু গত বছরের আগস্ট মাসের 5 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নিলেন, তখন এই বাংলাদেশ অস্থির হয়ে গেল। ডক্টর ইউনূসের যে সরকার, এখানে কিন্তু নানা ধরনের মৌলবাদী কন্টেন্ট আছে, জঙ্গি কন্টেন্ট আছে, যাদের ডাইরেক্ট ফাইন্যান্সার এবং ট্রেইনার হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান। তো আফগানিস্তান এখন আর সেটা করে না, এটা মূলত পাকিস্তানে করে। আগে পাকিস্তানে আমাদের বর্ডারে ক্রস করে আসতে পারতো না, পাকিস্তানে নিয়ে তাদেরকে ট্রেন করতো, কিন্তু এখন তারা সরাসরি বাংলাদেশে ঢুকার অনুমতি পায়। কারণ হচ্ছে ডক্টর ইউনূসের সরকার পাকিস্তানের সাথে এটা নেগোসিয়েশন করেছে, আন্ডারস্ট্যান্ডিং করেছে। পাকিস্তান থেকে কিন্তু এখন ডাইরেক্ট জাহাজ আছে। আপনাকে বলি, পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে আসতে পারতো না আগে। না, কিন্তু যদিও এই দু মুহূর্তে একটা জাহাজ আসছে। আসতো, হ্যাঁ, দু একটা আসতো, সেটাও 3বার চেক করার পরে তারপরে যা বাংলাদেশে ঢুকতে পারতো। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর সেপ্টেম্বর মাস থেকে, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সরকার একটি পরিপত্র জারি করে। সেই পরিপত্রতে বলা হয় পাকিস্তান থেকে যেই সব জাহাজ আসবে সেইগুলা যেন নোঙ্গর করার পর কোন রকমের পরীক্ষা করা ছাড়াই তাদেরকে যেন ছাড়পত্র দেওয়া হয়। তার মানে হচ্ছে, আপনারা জানেন, পাকিস্তান হয়ে বাংলাদেশে কিন্তু যে জাহাজ দিয়ে 10টা অস্ত্র এসেছিল ভারত এবং বাংলাদেশকে অশান্ত করার জন্য, সেই 10টা অস্ত্র যে জাহাজ নিয়ে এসেছিল সেই জাহাজ কিন্তু বাংলাদেশে আবার ভিড়েছে। এই জাহাজ ভিড়ে এখন এই জাহাজে করে মানুষ আসে, এই জাহাজে করে অস্ত্র আসে, এই জাহাজে করে পাকিস্তান আইএসআই এর গুপ্তচররা আসে, এবং এসে তারা এই বারবার এই মিয়ানমারের যে নাগরিকরা বাংলাদেশে রয়েছে তাদেরকে নানাভাবে ট্রেনিং দেয়। এই ট্রেনিং দিয়ে তাদেরকে যেটা বলা হয় যে বাংলাদেশে তোমাদের জন্য এনাফ স্পেস নেই, তোমরা ভারতেও ঢুকো। তার মানে হচ্ছে শুধু বাংলাদেশকে অশান্ত করলে হবে না, ভারতকেও অশান্ত করতে হবে। তোমরা এই টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিটা যদি ক্রস করতে পারো, তাহলে আস্তে আস্তে এই অঞ্চলটা অশান্ত হয়ে উঠবে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি বাহিনী পাঠাতে পারে বা আন্তর্জাতিক সম্প্রদায় এখানে আসতে পারে, এবং বাংলাদেশ এবং বার্মার মধ্যে, ভারতের মধ্যে একটা মানে ত্রিপক্ষীয় একটা যুদ্ধের সম্ভাবনা আছে। এই রকম আঞ্চলিক অশান্তি সৃষ্টি করার জন্যই মূলত পাকিস্তান এই ঘটনাগুলা ঘটাচ্ছে। এবং পাকিস্তানের এই ঘটনা শুধু বাংলাদেশ, ভারত নয়, এটা বাংলাদেশের জন্য কিন্তু খুবই বিপজ্জনক। আপনি জানেন বাংলাদেশ ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি, নানান ধরনের মৌলবাদী মানুষ বাংলাদেশে ভরপুর এখন। কিন্তু যে আমি একটা জিনিস বাংলাদেশে জানতে চাইবো যে এই রোহিঙ্গা সমস্যা তো আজকের নয়, এটা অনেক দিনের। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই তিনি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিলেন।
তখন থেকেই তো তারা কতদিন সেখানে থাকবে, তাদের খাওয়া, তাদের থাকা, এই সংক্রান্ত একটা ব্যয় বাংলাদেশকে বহন করে আসতেই হচ্ছে। কিন্তু কোনো রকম কোনো মানে শেষ সিদ্ধান্ত বা একটা পাকাপোক্ত ব্যবস্থা কিন্তু তখনও করা হয়নি। না, আপনি যেটা বলছেন, আমি তো প্রথমে বললাম যে এটা আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে প্রেশার, বিশেষ করে ইউনাইটেড নেশনস, আমেরিকা এবং ব্রিটেন, পশ্চিমা বিশ্ব, ইউরোপিয়ান ইউনিয়ন বলল যে তারা এখন প্রতিদিন মারা যাচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এইরকম, যেটা চায়নার সহযোগিতায় মিয়ানমারের সেনাবাহিনী যান তারা করেছিল। তখন তাদেরকে বাঁচাতে হলে মানবিকভাবে তাদের পাশে যদি না দাঁড়ানো যায়, আমাদের করিডোর অর্থাৎ যদি আপনি খুলে বলছেন দেওয়া না হয়। মানবিকতার দিক থেকেই বাংলাদেশ তখন পাশে দাঁড়িয়েছিল, কিন্তু পাশে এই দাঁড়িয়েছিল মুহূর্তে, এবং এই মুহূর্তে তারা আরাকানদের সঙ্গে থাকতে চাইছে, মিয়ানমার হ্যাঁ এই সেনার বিপক্ষে যেতে চাইছে, কারণটা কি? আরাকানরা কি না, কোনো রকম ভাবে রোহিঙ্গাদেরকে কথা দিয়েছে যে তারা এবার তাদের পাশে থাকবে? না, এখানে দুইটা, আপনি তো জানেন চায়না এবং পাকিস্তান দুইটা কিন্তু এক সুরই কথা বলে। যখন মানে চায়না যখন সিদ্ধান্ত নিল যে আরাকান যে একটা নতুন স্টেট করবে, এই স্টেট করে তাদের সম্পদগুলো তারা কুক্ষিগত করবে, সেই জন্য তারা কিন্তু ওই রাখাইন যে সেনাবাহিনী আছে, রাখাইনের যে বাহিনী, তাদেরকে সহযোগিতা করেছে, জানি না আর কারা কারা সহযোগিতা করেছে। ওরা তার পরবর্তীতে বাংলাদেশ থেকে এই রোহিঙ্গাদেরকেও কিন্তু ট্রেনিং দিয়ে রিক্রুট করে ওদিকে চালান করেছে, এবং তারাও কিন্তু আরাকানে গিয়ে মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধের ফলে এই অঞ্চল কিন্তু এখন কিন্তু আর মায়ানমারের হাতে নেই, এটা এখন রাখাইন সেনাদের হাতে। এখন ভবিষ্যতে এই অঞ্চলে একটা সেফ জোন, যেমন ওরা কিন্তু মায়ানমারে যেতে চায় কিন্তু ইউনাইটেড নেশন অ্যালাউ করে না, তারা বলছে এখনো ওখানে যাওয়ার মতো কোনো সেফ অবস্থা সৃষ্টি হয়নি। অর্থাৎ মানুষের যে সেফটি, মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা রাখাইনে এখনো নেই। যেহেতু নেই এবং যে কোনো সময় মায়ানমার কিন্তু পাল্টা আক্রমণ করতে পারে, তাহলে হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষের জীবন নাশ হবে। সেই জন্য জাতিসংঘ কিন্তু সেখানে তাদেরকে যেতে দিতে চায় না। কিন্তু জাতিসংঘের এই বাধা উপেক্ষা করেও পাকিস্তান এবং চায়নার সহযোগিতায়, বিশেষ করে পাকিস্তান বাংলাদেশে ঢুকে এদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দিচ্ছে। বাংলাদেশে এদেরকে যখন আনে তখন আমি একটু বাংলাদেশের জানতে কথা শুনে। চাইবো যে কয়েকটা জায়গাতে এদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছিল, কক্সবাজারে নাকি এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল, এরকম আরো বেশ কয়েকটা জায়গা। আপনি জানেন সেই জায়গাগুলো কোন কোন হ্যাঁ, জায়গা যেখানে ট্রেনিং দেওয়া হয়েছিল রোহিঙ্গাদের? কক্সেস বাজার, রামু, উখিয়া, টেকনাফ, আচ্ছা। এই অঞ্চলগুলোতে মানে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য পাকিস্তান এবং আফগানিস্তানের প্রশিক্ষক কিছু মানুষ এই দেশে ঢুকেছে। আফগানিস্তানে কিভাবে আপনি প্রশিক্ষণ জানেন দেওয়া হতো? অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হতো কি? এদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল?